যাদবপুরেই বেড়ে ওঠা, যাদবপুরেই পড়াশোনা, চারদিকে কত চেনা মুখ। এই যাদবপুর জানে আমার প্রথম সবকিছু। যাদবপুরেই কি প্রায় শূন্য বামেদের খাতা খুলবে এবার? 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যে 3 বেলা প্রচার করা বছর 30-এর এই যুবক কে? সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। বাড়িতে লালের ছোঁয়া বরাবর, আরো স্পষ্ট করে বললে বাড়ি আক্ষরিক অর্থেই লাল। ভরা বাম আমলে বাবাকে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিতে দেখে স্বপ্ন দেখত কিশোর। দাদু অচিন্ত্য ভট্টাচার্য একেবারে প্রথম সারির কমিউনিস্ট নেতা, কাজেই সৃজন ভট্টাচার্যের মনে রাজনীতির বীজ বপন হয় গোড়াতেই। পড়াশোনা শহরের নামী 2 স্কুল সাউথ পয়েন্ট ও নবনালন্দায়। তবে পারিবারিক পরিসরে রাজনীতি থাকায় স্কুলে পড়ার সময় থেকেই ছাত্র রাজনীতিতে হাতেখড়ি। আপনাকে নিয়ে কোনো বিতর্ক নেই, এত ওয়েল ম্যানার্ড, ওয়েল বিহেভড হয়ে রাজনীতিতে জেতা যায়? রাজনীতি মানেই একটা খারাপ লোকেদের জায়গা, এইটা তো খানিকটা এস্টাবলিশড হয়েছে যে তার পিছনে রাজনীতিবিদদের তো কিছু দায় আছে। ফলত রাজনীতিতে শিষ্টতা, ভদ্রতা এবং সৌজন্যের পরিবেশ ফিরিয়ে আনাটাও আমাদের কাজের মধ্যেই পড়ে বলে আমি মনে করি। যাদবপুর বিধানসভা থেকে একসময় নির্বাচনে দাঁড়িয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন যাদবপুরেরই বিধায়ক ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর দলের যুবনেতা যার বিরুদ্ধে লড়ছেন তিনি টলিউডের অভিনেত্রী সায়নী ঘোষ। আবার যাদবপুরের বিদায়ী সাংসদ, যিনি একবারের সাংসদ হয়ে নিজেই রাজনীতি ছেড়ে দিলেন, সেই মিমি চক্রবর্তীও অভিনেত্রী। বাংলা সিনেমা দেখেন? মিমি সায়নীর ছবি দেখেছেন? অপরাজিত দেখেছি এবং আমার জিতু কমল এবং সায়নী দুজনেরই অভিনয় খুব ভালো লেগেছে। কোনোদিন দেখা হলে বলবো আপনার অভিনয় ভালো লাগে। রাজনীতিবিদ সায়নী ঘোষের সাথে কোনোদিন দেখা হলে বলবো যে আপনি ইডির দপ্তরে গেলেন, ওরা আরেকবার ডাকলো, আপনি গেলেন না, তারপরে আর কেউ ডাকলো না, ওপরে ওপরে তৃণমূল বিজেপি কি বোঝাপড়া করে ফেললো সেইটা একটু খুলে বলুন। অপরজন আরএসএস এর প্রথম সারির নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। কে বেশি টাফ কম্পিটিটর? তাকে কত নাম্বার দেবেন? আমি এখনো অবধি সায়নী ঘোষ ব্যক্তি বা অনির্বাণ গাঙ্গুলি ব্যক্তিকে তার দল থেকে আলাদা সত্তা হিসেবে দেখে উঠতে পারিনি, কিন্তু আমার রাস্তায় নেমে আলাদা করে ব্যক্তি সায়নী ঘোষকে নম্বর দেওয়ার বা অনির্বাণ গাঙ্গুলিকে নম্বর দেওয়ার প্রয়োজন নেই। তৃণমূল আর বিজেপির মধ্যে যদি জানতে চাও, আপাতত দুটো দলই মাইনাসে রান করছে আমার কাছে। 2007 সাল থেকে সক্রিয় রাজনীতির সদস্য। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইতিহাসের ছাত্র হিসেবে যোগ দেওয়ার পর থেকেই ছাত্র রাজনীতির পরিচিত মুখ হয়ে ওঠেন সৃজন ভট্টাচার্য। 2017 সালে হলেন ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদক। বাম রাজনীতিতে যেখানে নবীনদের আসন ছাড়া নিয়ে বিতর্ক ছিল, সৃজন সেখানে হয়ে উঠলেন জনপ্রিয় নেতা। একের পর এক আন্দোলনে দলকে নেতৃত্ব দিয়েছেন এই ছাত্র নেতা। চেনা যাদবপুর কি বাড়তি অক্সিজেন দিচ্ছে? যাদবপুরের মানুষের অভাব অভিযোগ, আমি নিজেও যাদবপুরের মানুষ, যেহেতু যাদবপুর শহর, অবশ্যই গ্রামীণ যাদবপুর নয়, কিন্তু খানিকটা ধারণা আছে। ফলত সিঙ্গুরে যেমন খুব দ্রুত গিয়ে সেখানকার সমস্যাগুলো সম্পর্কে শিখে নিতে হয়েছিল, যাদবপুরে খানিকটা আগে থেকে ধারণা থাকা তো খানিকটা বাড়তি সুবিধা দেয় বলি। নিজেই বলছেন যাদবপুরে ফ্ল্যাট বাড়ি বেশি, তৃণমূলের ভোটের অস্ত্র লক্ষ্মীর ভান্ডার। আপনিও বলছেন জিতলে দ্বিগুণ টাকা দেবেন। বিরোধী পক্ষের এজেন্ডাকে মেনে নিচ্ছেন তাহলে? আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম করে বলিনি, আমি বলেছি সরকারি প্রকল্প যা আছে সেই প্রকল্পগুলোর সুবিধা মানুষ আজ যা পাচ্ছেন, বামপন্থীরা কাল এলে তারা ডাবল পেতে পারেন। এটা মানুষের টাকা, তৃণমূলের টাকা নয়। কালকে সিপিএম এলে সিপিএম এর টাকা থেকেও দেওয়া হবে তা নয়, মানুষের টাকা। একটা বড় অংশ ফ্ল্যাটের তলায়, খাটের তলায় পার্থ, অনুব্রত, জ্যোতিপ্রিয় হয়ে কাটমানিতে ঢুকে বাকি যা ছিটে ফোটা থাকছে তা থেকে খানিকটা মানুষকে দেওয়া হচ্ছে। আমাদের দলে তো পার্থমানিক, অনুব্রত নেই, ফলত আমরা যদি কোনোদিন সুযোগ পাই তাহলে আজ মানুষের জন্য যে পরিমাণ টাকা, মানুষের টাকা খরচ করা হচ্ছে, তার থেকে বেশি টাকা খরচ করা হবে, কারণ আমাদের লোকেরা চুরি করবে না। 27 বছর বয়সী সৃজন চষে ফেললেন সেই সিঙ্গুর, যে সিঙ্গুর আন্দোলনের কারণেই 34 বছরের বাম সরকার ক্ষমতাচ্যুত বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বামেদের সেই বিরাট সেটব্যাকের আসনে ভরসা হলেন সৃজন। লড়েছিলেন তৃণমূলের বেচারাম মান্না, বিজেপির রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে, তবে জয় আসেনি। যখন রাজনীতি করছেন রাজ্যে, তখন শুধু চাটাই লাল। হেরে যেতে পারেন জেনেও ভোটে লড়েন কেন?
সিপিএম যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে তার দায় কি প্রার্থীর ওপর বর্তায় না? তুমি আজকে এখান থেকে বেরিয়ে যাদবপুরের বিভিন্ন অলিতে গলিতে ঘুরো, সব ছেড়ে দিলাম। যাদবপুরে তৃণমূলের ফ্লেক্সে যে পরিমাণ লাল রং ব্যবহার করা হয়েছে, এটাই প্রমাণ করে যে যাদবপুর আসলে কতটা লাল ঝান্ডার শিকড় কতটা গভীরে প্রথিত যাদবপুরে। তৃণমূলকে যাদবপুরে ক্যাম্পেন করতে গেলে, নিজেদের বিজ্ঞাপন দিতে গেলে সবুজের থেকে লাল রং বেশি ব্যবহার করতে হয়। ফলত আমরা জিতছি, আমরা জেতার মতো করেই লড়তে নেমেছি। সিপিএম এখানে কংগ্রেসের সঙ্গে, কেরলে কংগ্রেসের বিপক্ষে, দিল্লিতে তৃণমূলের সঙ্গে। কি হচ্ছে বলুন তো ব্যাপারটা? আমাকে যখন বিজেপি বিরোধিতার কথা বলতে হচ্ছে গোটা দেশ জুড়ে, এ নিয়ে তো কোনো সংশয় নেই। দিল্লির ভোটে, 24-এর ভোটে আমায় যদি কেউ জিজ্ঞাসা করেন তোমার প্রধান লক্ষ্য কি, আমি বলবো দিল্লি থেকে বিজেপিকে হারানো। এ নিয়ে কোনো সংশয় নেই, কারণ নেই। তৃণমূলকে দেখতে হবে বিজেপির আলোকে। তৃণমূলের নেত্রী আরএসএস এর দুর্গা হয়ে বসে থাকবেন, আবার বিজেপির বিরুদ্ধেও লড়বেন। তৃণমূলের যাদবপুরের এমপি পার্লামেন্টে গিয়ে সিএ এর বিরুদ্ধে ভোট দেবেন না, আবার ওরা মুখে বলে যাবে যে আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি। দাঙ্গাবাজের বিরুদ্ধে লড়াইটা দুগ্গিবাজ দিয়ে হয় না। পাঁচিলে বসে আছে তৃণমূল, ভাইপোকে বাঁচানোর জন্য যদি একটু হেলে পড়তে হয় বিজেপির দিকে, যে কোনো দিন হেলে যেতে পারে। আমরা ফলত পরিষ্কার কথা বলেছি যে আমরা আছি। আমরা যেমন জানি কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়বে, কংগ্রেসের হাজারটা শর্টকামিং নিয়ে হলেও কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়বে, আমরা লড়বো। আরও এরকম অনেকগুলো শক্তি আছে লড়বে। ফলত বিজেপির বিরুদ্ধে কোনো লড়াইতে আমরা বরকর্তা, আমরা থাকবো, কংগ্রেস থাকবে, অন্য আরও অনেক শক্তি থাকবে। তৃণমূল কংগ্রেস এই লড়াইতে নড়বড়ে, ওরা সেটিং করে ট্রয়ের ঘোড়া ছিল না, ট্রোজান হর্স, ওরা হচ্ছে খোঁচর হিসেবে ইন্ডিয়া জোটে বসে আছে। কখনো ফতুয়া, কখনো শার্ট, পায়ে সাধারণ চটি, গাল ভর্তি খোঁচা দাড়ি, সিপিএম সুলভ চেহারা। পোশাকে প্রাচুর্য নেই সর্বহারা দলের নেতার, কিন্তু যেটা অমলিন নয় তা হলো মুখ ভর্তি খোঁচা দাড়ির ভেতর দিয়ে এক গাল হাসি। আপনার তো অনেক মহিলা ফ্যান, ভোটের ময়দানে এই জনপ্রিয়তা কাজে লাগবে? ফিঙ্গার্স ক্রসড, আই জাস্ট হোপ যত সেলফি উঠছে তার কি অংশ যদি ভোট বাক্সে আসে, যাদবপুরে আমাদের সুবিধাই হবে বলে আমার ধারণা। অনেকেই সৃজনের হাসির প্রেমে পড়ে, সৃজনশীলতার প্রেমে পড়ে। সৃজন কি এখনো প্রেমে পড়েন? আমার ধারণা প্রেমে পড়া তো একটা চলমান প্রক্রিয়া, এবং বারবার প্রেমে পড়া ভালো, খারাপ নয়। 3 বছরের বিবাহিত জীবনে রোজগারের স্ত্রী সংসারের হাল ধরেছেন, হলফনামা অন্তত তাই বলছে। তার রোজগার বলতে দলের থেকে পাওয়া মাসিক ভাতা। আমি মোটামুটি সচ্ছল পরিবারেই বড় হয়েছি, ফলত আমার যে খুব একটা ভীষণ কি বলবো রুটি বা ছাদের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে তা না। আমার পরিবারে অনেকে সরকারি চাকুরে ছিলেন, ফলত আমার ক্ষেত্রে এটা খুব একটা মেজর ইস্যু না। আমার ধারণা এটা অভ্যন্তরীণ বোঝাপড়া যদি ঠিক থাকে যে আমরা কে এই কাজটা করব, আর এইভাবেও তো ভাবাটার খুব মানে নেই যে বাড়ির ছেলেরাই শুধু রোজগার করবে, মেয়েরা রোজগার করতে পারে না। এইভাবে ভাবাটার থেকে বোধহয় আমরা অনেক দূর এগিয়ে এসেছি। আপনার উজ্জ্বল কেরিয়ার, অন্য দলে যাওয়ার কথা ভেবেছেন কখনো? পুরনো আদর্শ নিয়ে কতদিন লড়বেন? আমাদের পার্টি, আমাদের ফোর্স বামপন্থীরা বলে পারে। আমরা ব্রিগেডের স্টেজে বসে আছি আর সামনে বিমান বসু বসে আছেন মাঠে। অন্য দলের অফার এসেছে, ঘুরিয়ে ফিরিয়ে যা আসে। তৃণমূল, বিজেপি দুটো দল থেকেই বিভিন্ন সময় ঘুরিয়ে ফিরিয়ে কথা এসেছে। আমরা সমাজতন্ত্র করতে চাই, সেই স্বপ্ন নিয়ে এসে অন্য দলে যাওয়া আমার মনে হয় সম্ভাবনা। যদি রাজনীতিবিদ না হতেন কি হতেন? ছোটবেলায় তো বালিশের পাশে ক্যাপ বন্দুক নিয়ে শুতাম ফেলুদা পড়ার পরে। তারপরে কিছুদিন ফুটবলার হওয়ার খুব ইচ্ছা ছিল। আমার ধারণা ছাত্র পড়াতাম আর সময় পেলেই একটু ট্রেকিং করতে বেরিয়ে যেতাম, যেটা এখন সেই সময়টা কম পাই। 2020 সালে বিয়ে করেন সৃজন, কিন্তু তার স্ত্রীকে কোথাও দেখা যায় না। সমাজ মাধ্যমে উপস্থিতি প্রায় চোখে না পড়ার মতোই। উনি আপনার প্রচারে থাকেন? ব্যক্তি জীবনকে লোকচক্ষুর আড়ালে রাখার সিদ্ধান্ত কি খুব সচেতন ভাবেই? এইটা ঠিক যে খুব একটা সচেতন ব্যাপার না। আমরা তো না, সমাজ মাধ্যমে আমার ধারণা আমাদের কিছু ছবি পাওয়া যাবে। তবে এইটা ঠিক, দেখো আমরা তো একটা পাবলিক লাইফ লিড করি। আমি চাই বা না চাই আমায় সেই সারাদিনের পাবলিক লাইফটা নিয়ে বাড়িতে ফিরতে হয়। বা শুধু বাড়ি বলে না, মানে আমার ব্যক্তি জীবনে যখন আমি ফিরি তখন এই পাবলিক লাইফের রেশ থেকে যায়, ফোন বাজতে থাকা, অন্য 5টা ভাবনা মাথায়। তো আমি চেষ্টা করি, সবটা পারি না বলে খানিকটা বাড়িতে বকাও খাই, কিন্তু চেষ্টা করি
আমি যখন পরিবারের সাথে থাকবো তখন পরিবারটা আমার পাবলিক লাইফ দ্বারা খুব এফেক্টেড হবে না। আমার স্ত্রী প্রচারে মাঝে মধ্যে থাকছে, রোজ থাকতে পারছে না, ওর নিজের কাজ ইত্যাদি এসব আছে, গবেষণা কলেজ এইসবের কাজের, কিন্তু প্রচারে যখন যেটুকু সুযোগ পাচ্ছে অন্তত পাড়া বা আশেপাশে যাদবপুরের আশেপাশে থাকলে তো অনেক সময় আসছে। বিধানসভার আগে আইএসএফ এর সঙ্গে জোট বেঁধেছিল বামেরা, সেই জোটে ছেদ। আরাবুল এখন জেলে। ভাঙড়ে যেখানে ক্যাটালিস্টের রোল প্লে করতে পারত এই জোটই, সেখানে কি লড়াইটা আরো বেশি কঠিন হয়ে গেল, বিশেষ করে আপনার জন্য? যাদবপুর আমরা সাংগঠনিকভাবে জেতার জায়গায় আছি। এই জেতাটা 100% গ্যারান্টিড হতো যদি আইএসএফ এর সাথে একেবারে একটা সুন্দর মিলমিশ আমাদের ভাঙড়ে হতো। এখন ভাঙড়ে এটা হয়নি, ফলত আমাদের খানিকটা একটু বাড়তি পরিশ্রম, বাড়তি কতগুলো পরিকল্পনা, বাড়তি প্রচার ইত্যাদি করে এই যে মানুষ যে এই যে একটা পারসেপশন একটু ধাক্কা খেলো, সেটা আমাদের আবার ব্যাক করাতে হচ্ছে এই অবধি। এর মানে এই নয় যে যাদবপুর, বারুইপুর, সোনারপুর, টালিগঞ্জ, দুটো বারুইপুর, দুটো সোনারপুর, ইভেন ভাঙড় আমাদের একটা বিরাট খুব অসুবিধা হলো। আমি আইএসএফ কর্মীদেরকে যেটা বলেছি যে দেখুন, আপনাদের নেতাদের কাছে আমার তো ফোনের রিংটোন বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশে হাঁটতেছি। এখন কেউ যদি এটা ওই গানটা শুনবো না, আমাকে আমার মতো থাকতে দাওটাই শুনবে ভাবে, আমি তার রাজনৈতিক পরিপক্কতার প্রশ্ন আমি তার কাছে মানে অ্যাপিল করতে পারি, আর কি করব। আপনার সমবয়সী নেতা নওশাদ, ভাঙড়ের বিধায়ক, আলাপ আলোচনা হয়েছে কখনো? নওশাদের সাথে আমার এই বিতর্কের মধ্যে একদিন কথা হয়েছে, আর একদিন আমি ক্যাম্পেইন করছিলাম, উনি ভাঙড়েই ছিলেন, যাওয়ার পথে একটুখানি দেখাও হয়েছে। নওশাদকে আমার তো খুবই ভালো লাগে এবং খুবই প্লেজেন্ট পার্সোনালিটি। সমবয়সী আপনারা? হ্যাঁ, কম বেশি সমবয়স, এবং ওনার সাথে আমার খুবই সুসম্পর্ক। তা আমি ওনাকে বললাম যে যাদবপুর বা শ্রীরামপুর বা মুর্শিদাবাদ এই সিটগুলোর তো বাস্তবতা আপনি আমার থেকে বেশিই ভালো জানবেন, ফলত আপনারা একটু কাইন্ডলি রিকনসিডার করুন। উনি আবার কতগুলো কথা বললেন, এই সিট, ওই সিট, সেই সিট। তো তখন আমাদের এইটাই কথা হয়েছিল যে দেখো কত দূর পারা যায়, কি ঠিকই তো কতগুলো গিট হয়ে আছে ছোটোখাটো, সেটা কত দূর পারা যায় মেকআপ করা হোক, বাকিটা লেটস অল হোপ ফর দ্য বেস্ট। আলটিমেটলি আইএসএফ এবং সিপিআইএম এর একটা বোঝাপড়া এখনো অবধি, আজকের দিন অবধি হয়নি, দাঁড়ায়নি। নওশাদ যদি সিপিএম এ আসতে চায় কোনোদিন, নেবেন? এটা আমি কি করে বলবো, এটা তো সিপিআইএম এর নেতৃত্ব, হায়েস্ট লিডারশিপ, বামপন্থী নেতাদের, বামফ্রন্টের নেতাদের ডিসিশনের প্রশ্ন। একটা মিউজিক্যাল ব্যান্ড রয়েছে তার, রাজনীতির ফাঁকেও গিটারে ঝড় তোলে এবং কয়েকজন। বইমেলায় তরুণ প্রজন্ম খোঁজে সৃজনের লেখা কবিতার বই, পরিত্যক্ত ক্যারাফ্যানের গান। গান, গিটার, বই। রাজনীতির বাইরে সৃজনের আর কি কি ভালো লাগা রয়েছে? গানের সাথে আছে গিটার, হ্যাঁ, বই, ফুটবল। এখনো সুযোগ পেলে, সময় পেলে, এই যে প্রার্থী হয়েছি, মাঝে মধ্যেই খেলার মাঠে পাশ দিয়ে গেলে আমার একটু মনে হচ্ছে যাই গিয়ে দুটো একটু বলে লাথি মেরে আসি, একটু বল নাচিয়ে আসি। আর অবশ্যই বহুদিন ধরে আমার অভ্যেস, খুব ব্যস্ত জীবন তো আমাদের, খুব দৌড়াদৌড়ির মধ্যে, আর ফিজিক্যাল খাটনির সাথে সাথে যেটা থাকে একটা মেন্টাল টয়েল থাকে, ফলত কখনো কখনো একটু পাহাড়ে চুপচাপ ঘুরে আসা, সেটার একটা নেশা আছে, তাই নিয়েই চলছি। গিটারে ঝড় তোলা সৃজন ভোট যুদ্ধে দলের হয়ে ঝড় তুলতে পারবেন কিনা তা এখন বলবে শুধুই সময়।